আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ये मस्जिद के अंदर में कौन हो? मारा जाओ, मारा जाओ। साले। ये मस्जिद के अंदर में कौन हो? ये हरामजादा, बाहर हो जाओ, बाहर हो जाओ, नहीं तो गोली मार दूंगा। रुको 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 रुको, ये गोली मार दूंगा। সীমান্তের ছায়ায় এক পুরনো মসজিদ। এখানে নামাজ মানেই জীবনের ঝুঁকি। কাঁটাতারের ওপার থেকে ভেসে আসে কড়া সতর্কতা, তবুও আজান থামে না। ভয়ের এই নীরব প্রান্তরে কে জ্বালিয়ে রেখেছে বিশ্বাসের আলো, আর কেন এখনো কেউ থামাতে পারেনি তাকে? চলুন এই অজানা রহস্য উন্মোচন করি। সীমান্তের এক নীরব প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো সেই মসজিদ, যেন সময়ের বুক চিরে উঠে আসা এক স্মৃতি। সামনে বিস্তীর্ণ মাঠ, কিন্তু দূরে ভারতের কাঁটাতারের বেড়া, আর তার ওপারেই রয়েছে ভারত নামের আরেকটি দেশ, কিন্তু আকাশটা একই। আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটি মূলত একটি খাল। এখান দিয়ে পানি যায়, আর একেবারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আমার ডান হাতে যে মাঠটি দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভারতীয় নাগরিকের জমি। ওনারা সকালবেলায় আধার কার্ড জমা দিয়ে গেট থেকে এসে পারমিশন নিয়ে এই জমির কৃষি কাজ করেন এবং আবার বিকেল 5টার মধ্যে ফিরে যান। আর ইচ্ছে করলেই খুব সহজেই কিন্তু ইন্ডিয়ার মাটিতে যাওয়া যায় এখান দিয়ে। কোনো তার কাটা নাই, তার কাটাটা বেশ দূরে রয়েছে। আর সামনেই 116 নাম্বার পিলার, যেটি দেখেন, এই যে 116 নাম্বার পিলার। এইদিকে বাংলাদেশ, ওই পার্টিতে ভারতের সীমানা। ধানে পানি দিতে গেলাম, তারপরে ডাঁটা চালাতে গেলাম, কৃষি যন্ত্র দিয়ে কাজ করতে গেলাম। অনেকদিন আগে বিএসএফ, এখন আমাদের এখানে বর্ডার একটু হাঙ্গামা হয়তো। তারপরে বিএসএফ দাঁড়িয়ে এসে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে, বাংলাদেশের সীমান্তে ঢুকে বলে করে মেরে দিই, তারপরে চলে গেলাম। তাতে ভয় লাগে, আমরা সীমান্তে পা দিইনি, যাইনি, সেই ভয় ভয় থাকি আমরা। আমাদের দেশের মাটিতে আমরা কিছু অমনি যাইনি, পা দিইনি। অথচ একসময় এখানে ছিল কোলাহল। ভারতের নদিয়া জেলার নবীননগর গ্রাম এবং বাংলাদেশের মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া, দুই পাশের গ্রাম থেকে মানুষ আসতো নামাজ পড়তে। কেউ এপার থেকে, কেউ ওপার থেকে, কিন্তু কাতার ছিল একটাই। এখানে দেখতে পাচ্ছি এই পাড়ার মানুষজন সব বসে রয়েছেন। তো উনি আমাদের দাদির বয়সের মানুষ, নিশ্চয় উনি পুরনো মানুষ, শুনেছেন বা দাদা ওই মসজিদে নামাজ পড়তো কি না সেটা আমরা জানবো দাদির সাথে। তো দাদি কেমন আছেন আপনি? ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই মসজিদে দাদা নামাজ পড়তো? হ্যাঁ, এটা আপনার সব দাদা নামাজ পড়ছে। আচ্ছা আচ্ছা। আর ভারতের লোকজন সেই সময় নামাজ পড়তো, আপনি দেখেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মানে আমাদের মিল ছিল তো, খুব মিল ছিল, খুব মিল ছিল। আমাদের বিয়ে শাদী হয়ে পরে জি আমাদের সব ধুবরু দেওয়া দিয়ে ক্ষীর খাওয়া খাই হয়েছে, জিয়াপুর দেওয়া হয়েছে। সব এক জায়গায়। আচ্ছা, এখন কি আর যেতে পারেন ওইদিকে? হ্যাঁ, এখন তো তার কাটা পড়ে গেছে, এখন যাওয়া যায়। ও, তো এর আগে তো আপনারা গেছেন তাই না ভারতে? হ্যাঁ, আমরা খুব গেছি। তো মানে বিনা পাসপোর্টে গেছেন তাই তো? ভিসা পাসপোর্টে গেছি। প্রিয় দর্শক, আমার দাদি কিন্তু বিনা পাসপোর্টে ভিসাতেই কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করতো সে সময়, কিন্তু এখন আর কিন্তু সুযোগ নাই, এখন উনি আর যায় না। তো আপনার যে আত্মীয় স্বজন আছে, কি মনে হয় আবার যদি মানে তার কাটা খুলে দেওয়া হয় তাহলে কি ভালো হয়? তখন আমরা যাবো। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে ভারতের সরকারকে আপনি একটু বলেন যে আপনার তার কাটা খুলে দেন, আমরা আগে যেভাবে যেতাম আমরা আবারও যেতে চাই। না, যদি খুলে, আচ্ছা, যদি খুলে দেয় তাহলে পরে খুবই ভালো হয় তাই না? আচ্ছা, আবার যাওয়া যাবে। আলু খাবো। ইন্ডিয়ার কি খাবেন? আলু। ও, গোলের আলু। আলু। তো কেন আমাদের বাংলাদেশে কি আলু নাই? আলুর কি অভাব যে ইন্ডিয়ার আলু খেতে হবে? যতই হোক, তাও ইন্ডিয়ার একটা স্বাদ।
আর ও বাংলাদেশের স্বাদ। আচ্ছা আচ্ছা, মানে দাদি তো সেই কথা বলেনি কখনো। ইন্ডিয়ার আলু খেতে চেয়েছে মানে দাদি, মানে সে সময় ধরেন আগে যেত, বাজারে যেত। আর আপনি কি কখনো সিনেমা দেখেছেন ইন্ডিয়ায় যে? খুব দেখেছি, শুনে দেখেন না? আরে সর্বনাশ। সার্কাস দেখেছি, সিনেমা দেখেছি। আচ্ছা, ইন্ডিয়ার যে সিনেমা দেখেছেন? সেই পুজো বলে না, হ্যাঁ। পুজো দেখেছি। আমাদের দাদিমা ভারতের আলু খাওয়া, সিনেমা, পূজা এবং সার্কাস দেখার কথা আজও ভোলেনি। তবে 47-এর দেশভাগের আগে পরে ইতিহাস যেমনই বদলাক, মানুষের বিশ্বাস তখনও এক ছিল। স্থানীয়রা বলেন জুম্মার দিনে উঠান ভরে যেত, ঈদের নামাজে জায়গা হতো না। আর নবীনগরের নামের পেছনেও লুকিয়ে আছে সেই সময়ের জমিদারি ইতিহাস, যা এখন শুধু গল্প হয়ে বেঁচে আছে, কালের সাক্ষী হয়ে। চলুন জেনে আসি ভারতের কোলঘেঁষা ছোট্ট গ্রামটির কিছু অজানা কথা। 1947 সালে দেশ বিভাগের অনেক বছর আগে জমিদার নবীনবাবু পরিত্যক্ত এই মসজিদে তার অনুগত প্রজাদের বসিয়ে জমিদারি পরিচালনা করতেন। তারই নাম অনুসারে গ্রামটির নাম হয় নবীননগর। ওই গ্রামে তার প্রজা ছিল মোট 240 ঘর। দেশ বিভাগের সময় 240 ঘর বসতির মধ্যে ভারত সরকার তাদের অংশের 205 ঘরের মানুষগুলোকে এমনভাবে সরিয়ে নিয়েছে যেভাবে একই মায়ের গর্ভের 2 সন্তানকে আলাদা করে দেওয়া হয়। 2003 সালের কাঁটাতারের বেড়া নির্মাণের মধ্য দিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়। 205 ঘর মানুষ ভারতে আর মাত্র 35 ঘর মানুষ পূর্ব পাকিস্তান অংশে পড়ে। তারা এখন বাংলাদেশের বাসিন্দা হয়ে এই বুড়িপোতা নবীননগর খালপাড়ায় বসবাস করছেন। আমি এখন বসে রয়েছি ঠিক ভারতের সীমানায়। এটি হচ্ছে 115 নম্বর পিলার। আর এই যে এপারে চলে আসলাম, এই যে বাঁশের ঝাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশিদের। আবারও এই যে চলে আসলাম ভারতের সীমানায়। তাহলে কত সুবিধা চলে আসা যাচ্ছে বিনা পাসপোর্টে। তবে পাসপোর্ট ভিসা ছাড়া আসা কিন্তু একটা অপরাধ। আপনারা কেউ পাসপোর্ট ভিসা ছাড়া আমার মতো কেউ আসবেন না। 200 মিটার দূরেই কিন্তু বিএসএফের টহল বাহিনী রয়েছে। আচ্ছা, আমরা এবার যাব যে ঠিক এখানে মানে বাংলাদেশের একেবারে কোল ঘেঁষে যে সীমানা পিলার একটি বাড়ি দেখা যাচ্ছে। আমরা এই বাড়ির ভিতর যাব এবং কারা বসবাস করে আমরা সেটা জানব। এটি হচ্ছে মূলত বাংলাদেশের একেবারে শেষ সীমানায় বাড়ি, যে আপনার খালপাড়া। আর আপনাদের যে সীমানা দেখালাম 115 নাম্বার, একেবারেই কিন্তু কোল ঘেঁষে রয়েছে। হ্যাঁ, আমরা একটু জানবো। আচ্ছা, আপনাদের এখানে বসবাস যে করেন, বিএসএফদের কি কোনো ঝামেলা অত্যাচার আছে কিনা এখন আগের মতো? না, আগের মতন অত্যাচার নেই এখন। তাহলে আপনারা যে ভারতের মাটিতে যান, এতে কি কোনো অসুবিধা হয় এখন? না, এখন হয় না। এই যে ওই একটু চাপাচাপ করে ওরা আইলি পারে, ধরো আমরা তো শেষ সীমানায় আছি। এই ছাগল গরু আইলি পারে একটু সমস্যা করে। ও আচ্ছা, ছাগল গরু চলে গেলে ওরা আবার ধরে নিয়ে যেতেও পারে। এবং কিছুদিন আগে যে একজনকে মানুষ গুলি করে মেরেছে আপনাদের এখানে, এই গ্রামের কি না? না, ওই বাড়ি বাঁকা, এখানে কেউ মারেনি। ও আচ্ছা আচ্ছা, তবে ভয় আছে, মানে ওদিকে যাওয়া যাবে না? না, ওদিকে যাওয়া যাবে না। আমরা একজন সাহসী মানুষ পেয়ে গেছি। আমরা দেখলাম উনি একেবারেই কাঁটাতারের পাশ থেকেই এই খড়ি সাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছেন। তো আঙ্কেল, এখানে তো কিছুদিন আগে শুনেছি যে ভারতীয় বিএসএফ বাংলাদেশের এক নাগরিককে গুলি করে হত্যা করেছিল। আচ্ছা, সে বিষয়ে আপনাদের কি একেবারেই ভয় লাগে না? ভয় তো লাগবেই, এক মাঠে আবার থাকলে ভয় লাগবেই। আচ্ছা, তো আপনি কি বিএসএফ দেখে আসলেন ওখানে আছে? বেসব তো আছেই, আছে আছে। সব সময় কিন্তু বিএসএফ এখানে টহল দিচ্ছে, আমাদের বাংলাদেশে বিডিআররা রয়েছে। তবে আঙ্কেল যে এতই সাহসী মানুষ, তিনি এখান থেকে খড়ি নিয়ে সুন্দরভাবে কিন্তু সাহসিকতার পরিচয় দিচ্ছেন এবং যাচ্ছেন। আমাদের কিন্তু বেশ ভয় লাগছে, যেহেতু আমরা ভারতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি পাসপোর্ট ভিসা বাদে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনি কি পাসপোর্ট ভিসা এখানে নিয়ে এসেছেন নাকি? না, আমাদের ভিসা লাগে না। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ভারতের সীমানায় কিভাবে বিনা পাসপোর্টে দাঁড়িয়ে থাকা যায় এবং ভিতরে ঘোরাও যায়। তবে আমাদের একটা অনুরোধ, আপনারা কেউ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করবেন না, দয়া করে। চলুন জেনে আসি বাংলাদেশ থেকে ভারতের এই রহস্যময় মসজিদে কিভাবে আসা যায়। দেশের যে কোনো প্রান্ত থেকে মেহেরপুর জেলা সদরে এসে রিক্সা অথবা
ভ্যানযোগে মাত্র 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই খুব সহজেই বুড়িপোতা ইউনিয়নের নবীননগর খালপাড়ায় চলে আসা যায়। খরচ হতে পারে মাত্র 100 থেকে 150 টাকার মতো। দেখা যাচ্ছে এখানকার কিছু মানুষ পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশি হয়েও ভারতের মাটিতে প্রতিদিনই ছাগল চড়িয়ে বেড়াচ্ছেন। আচ্ছা, আমরা যে মাটিতে বসে আছি এখন আমরা দুজন, এটা ভারতের না বাংলাদেশের? এটা বাংলায় ভারতের মাটি। আচ্ছা, এই মুহূর্তে যদি বিএসএফ খুব তো দূরে না, কাছাকাছি, ওনারা যদি চলে আসে তাহলে আমাদের কি হতে পারে? দুজনে আমাদের আতঙ্ক পালাইতে হবে, আর নাই যদি ধরা খায় তাহলে সমস্যা। আমাদের ধরে নিয়ে চলে যাবে দুজনে, চলে যাবে, তাই না? হ্যাঁ। আমরা তো বিনা পাসপোর্ট ভিসায় এখন ভারতের মাটিতে দুজনই, তাই না? হ্যাঁ। তাহলে এটা কি মানে আমরা কি অন্যায় করেছি কিনা? এটা অন্যায় কাজ কিনা? আমাদের অবৈধ, আমরা অবৈধ হিসাবে আছি। হ্যাঁ, তাহলে এটা তো ঠিক না, আমাদের অবৈধভাবে প্রবেশ করা, অনুপ্রবেশ করা ঠিক না। না, যাই হোক, আমরা আর কখনো এভাবে অনুপ্রবেশ করব না। না। আমরা ভারতে তাহলে কি মানে ছাগল যদি চড়াতে হয় তাহলে কি ভিসা পাসপোর্ট করে চড়াতে হবে আমাদের এখানে? হ্যাঁ, হিসাবে তো তাই, হিসাব মতন তাই। যদি আমরা বৈধ মনে করি, আচ্ছা, আমাদের ওইভাবে চড়াইতে হবে ভিসা। আর যদি অবৈধ হয় তাহলে জানি এটা আমাদের অবৈধ। এই নোম্যান্স ল্যান্ড মানচিত্রের সীমান্ত, কিন্তু বাস্তবে মানুষের বেঁচে থাকার জায়গা। ভারতের ভেতরে পড়ে থাকা এই পরিত্যক্ত মসজিদের সামনে বিকেলে বাংলাদেশের নিরীহ ছেলেরা অজান্তেই খেলতে আসে। কেউ গরু ছাগল চড়ায়, কেউ বোঝেই না এক পা এদিক ওদিক মানেই আইনের ঝুঁকি। তারা রাজনীতি জানে না, জানে শুধু জীবন আর আনন্দ। অথচ যে কোনো মুহূর্তে গুলির শব্দে নিভে যেতে পারে একটি প্রাণ। আমরা আর কোনো ফেলানির মতো ট্র্যাজেডি চাই না। তাই দুই দেশের সরকারের কাছে অনুরোধ, বন্ধুত্ব বজায় রেখে এই অঞ্চলের শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ দিন এবং সীমান্তে প্রাণঘাতী সহিংসতা বন্ধ করে মানবিক সমাধান নিশ্চিত করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম। ये मस्जिद के अंदर में कौन हो? बाहर आ जाओ, बाहर आ जाओ। ये मस्जिद के अंदर में कौन हो? ये हरामजादा, बाहर आ जाओ, बाहर आ जाओ, नहीं तो गोली मार दूंगा। रुको 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 रुको, मैं गोली मार दूंगा। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা খালপাড়া গ্রামে মসজিদ থাকলেও ওপারে ভারতের মাটিতে পড়ে থাকা সেই পরিত্যক্ত মসজিদটিকে ভুলতে পারেন না শহীদুল ইসলাম, শাকের আলী আর আরিফিন। তারা বিশ্বাস করেন আল্লাহর ঘর ফাঁকা রাখা যায় না, তাই জীবনের ঝুঁকি নিয়ে গোপনে আজান দেন, চুরি করে ঢুকে দুরাকাত নামাজ পড়েন শুধু মসজিদটিকে বাঁচিয়ে রাখার জন্য। সেদিন আমিও তাদের সঙ্গে ছিলাম। দূরে টহল দিচ্ছিল বিএসএফ, বুক কাঁপছিল। নামাজ শেষ করেই প্রাণ হাতে নিয়ে ফিরে আসলাম। জওয়ানরা সরে গেলে তারা আবার যাবে, তবে সীমান্তে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি ভুলেই নেমে আসতে পারে অপূরণীয় ক্ষতি, আর আমরা আর কোনো কান্না দেখতে চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি
ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।